কারীদের সাথে। এটি শুধুমাত্র দেশীয় পর্যায়ের ষড়যন্ত্রে কিন্তু এরকম নির্মম ঘটনাটি ঘটেনি, এবং সেটার পেছনেও একটি অর্থনৈতিক মানে উদ্দেশ্য এবং পরিপ্রেক্ষিত ছিল, শুধুমাত্র রাজনৈতিক নয়। এবং সেই কারণে মঞ্জুর চৌধুরী যেটা বলছেন যে আমাদের আপনি দেখেন ওই সময়ের অর্থনৈতিক যে ব্যবস্থাপনাটা ছিল, সদ্য স্বাধীন বাংলাদেশকে কবজায় নেওয়ার জন্য, ওয়ার্ল্ড ব্যাংক IMF কে কবজায় নেওয়ার জন্যই কিন্তু আমি বলবো, এখন আমি মানে খুব জোরালো গলাই আমরা বলতে পারি যে 75 incident happened not only because of like internal কনস্পিরেসি এন্ড আদার্স। এটার পিছনে আন্তর্জাতিক অর্থনৈতিক সাম্রাজ্যবাদিতার ব্যাপারটা ছিল। আমি একটু লিঙ্ক করতে চাই আপনার আলোচনায় একটু সুযোগ নিতে চাই। ডক্টর মঞ্জুর চৌধুরী যেটি বলছিলেন যে এটি জাতি রাষ্ট্র হিসেবে এটি প্রতিষ্ঠা বঙ্গবন্ধু নেতৃত্ব হয়েছিল, এটি বড় একটি অর্জন, কিন্তু আমরা দেখেছি যে তার পরবর্তী সময়ে আপনি যেটি বললেন যে এখানে বাংলাদেশ হোঁচট খেয়েছে, যেটি বলছেন চীনের উদাহরণ, আমরা যে চীনের দীর্ঘ সময় রাজনৈতিক স্থিতিশীলতা আছে, আপনার সেখানে ক্ষমতার একটি ভারসাম্য আছে, বা মানুষের কথা আমরা বলি সেখানেও কিন্তু সেটি আছে। বাংলাদেশের সেটি তো আমরা সেই রাজনৈতিক পরিবেশটি আমরা পাইনি, আপনি যেটি হয়তো বলার চেষ্টা করেছেন। এবং এই যে বিশ্ব ব্যাংক বা দাতা গোষ্ঠীদের উপর যে আমাদের নির্ভরশীলতা, বঙ্গবন্ধু যে স্বাধীন জাতীয় অর্থনৈতিক বিকাশের যে স্বপ্ন, সেটিও কিন্তু হোঁচট খেয়েছে রাজনৈতিক পট পরিবর্তনের সাথে। সেটি আমি আসলে মানে বলতে চেয়েছি, বা যে ব্যাপারটা হলো যে দেখেন বঙ্গবন্ধুর মৃত্যুর পর বাংলাদেশে এই আন্তর্জাতিক দাতা গোষ্ঠীগুলো তারা ধীরে ধীরে বাংলাদেশের সমস্ত অর্থনৈতিক উন্নয়ন এবং ডেভেলপমেন্টের যত দিক সেই সমস্ত বিষয়গুলো কবজায় নিয়ে নিল এবং তাদের কাছে আমাদেরকে নির্ভরশীল করে ফেললো। এবং সেই নির্ভরশীলতারও কারণ ওইটাও আপনি দেখেন, জিয়াউর রহমান যখন লাটাইটা তার হাতে, জিয়াউর রহমান পাওয়ারটা ক্যাপচার করলেন অবৈধভাবে, ক্যাপচার করে উনি বললেন যে আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দি পলিটিশিয়ানস এন্ড মানি ইজ নো প্রবলেম। ওই যে মানি ইজ নো প্রবলেম, এই মানির ফ্লো বা সাপ্লাইটা ছিল সেই আন্তর্জাতিক মানে যারা তাদের ভরসাই কিন্তু জিয়াউর রহমান সেই কথাটা বলেছিল, এবং রাজনীতিবিদদের জন্য ডিফিকাল্ট করে দিয়ে আন্তর্জাতিক দাতা সংস্থা বা বিশ্ব ব্যাংক ইত্যাদির মুখাপেক্ষি করে দেশকে অর্থনৈতিক কর্মকাণ্ডের যে স্বাধীন বিকাশ হতে পারত বাংলাদেশের, সেই স্বাধীন বিকাশ ডক্টর মঞ্জুর চৌধুরী আপনার কাছে আসবো, যে অর্থনীতি আমাদের স্বাধীন বিকাশ হতে পারত সেটি এটি বাধা সৃষ্টি হয়েছে। তো আমরা বলে রাখতে পারি যে এখন কিন্তু বাংলাদেশের আগের মতো যে বিদেশি নির্ভরতা, বিশ্ব ব্যাংকের প্রতি তাকিয়ে থাকা কমে এসছে, আমাদের বাজেটের নিজস্ব সক্ষমতা বেড়েছে। তো এই বিষয়ে আমরা ডক্টর মঞ্জুর চৌধুরী আপনার মন্তব্য চাইবো, তার আগে কিন্তু বিরতি থেকে আমরা ফিরে আসতে চাই। দর্শক, যাচ্ছি একটি বিরতিতে, আমাদের সাথে থাকুন। সমস্যাটার ফল মনে রাখবা, একটি পরিবার, একটি আরএফএল টিউবওয়েল। আমি নিউট্রিশনিস্ট তামান্না চৌধুরী, অ্যাপোলো হসপিটালস, ঢাকা। আজকালকার ফার্স্ট লাইফের সমস্যা অনেক, অনিয়মিত খাওয়া দাওয়া, ফাস্ট ফুডের হ্যাবিট, রেজাল্ট অ্যাসিডিটি, ডাইজেশন প্রবলেম, আরো কত কি। ফ্লেভার বিহীন অলিম্পিক ডাইজেস্টিভ বিস্কিট আপনার ডাইজেশনকে ইমপ্রুভ করে, সো ইটস এ গুড সলিউশন। অলিম্পিক ডাইজেস্টিভ বিস্কিট, টেস্টি অ্যান্ড হেলদি। আমি নিউট্রিশনিস্ট তামান্না চৌধুরী,
অ্যাপোলো হসপিটালস ঢাকা। আজকালকার ফার্স্ট লাইফের সমস্যা অনেক, অনিয়মিত খাওয়া দাওয়া, ফাস্ট ফুডের হ্যাবিট, রেজাল্ট, অ্যাসিডিটি, ডাইজেশন প্রবলেম, আরো কত কি। ফ্লেভার বিহীন অলিম্পিক ডাইজেস্টিভ বিস্কিট আপনার ডাইজেশনকে ইমপ্রুভ করে, সো ইটস এ গুড সলিউশন। অলিম্পিক ডাইজেস্টিভ বিস্কিট, টেস্টি অ্যান্ড হেলদি। এখন এখানে শর্ট সার্কিট হবে। বিপদ বলে বলে আসে না, তাই নিয়ে আসুন আরএফএল ইলেকট্রিক হোস পাইপ। উন্নত মানের এইচডিপি ও কার্বোরেটেড হাওয়ায় আপনার বৈদ্যুতিক কেবল তাপ, চাপ ও পানির স্পর্শ থেকে থাকে সুরক্ষিত, ফলে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা 0%। এখন শতভাগ নিরাপদ। আমি নিউট্রিশনিস্ট তামান্না চৌধুরী, অ্যাপোলো হসপিটালস ঢাকা। আজকালকার ফার্স্ট লাইফের সমস্যা অনেক, অনিয়মিত খাওয়া দাওয়া, ফাস্ট ফুডের হ্যাবিট, রেজাল্ট, অ্যাসিডিটি, ডাইজেশন প্রবলেম, আরো কত কি। ফ্লেভার বিহীন অলিম্পিক ডাইজেস্টিভ বিস্কিট আপনার ডাইজেশনকে ইমপ্রুভ করে, সো ইটস এ গুড সলিউশন। অলিম্পিক ডাইজেস্টিভ বিস্কিট, টেস্টি অ্যান্ড হেলদি। ভেঙে যাবে বাবারা, কিচ্ছু হবে না মা। ভেঙে যাবে বাবারা, কিছু হবে না মা, ভেঙে যাবে বাবারা, কিছু হবে না মা। সময়কে পিছিয়ে ফেলে এভাবেই টিকে থাকে আরএফএল ডোর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ডোর মজবুত বেশি আর টিকেও বেশি। কিচ্ছু হবে না মা। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। আমি নিউট্রিশনিস্ট তামান্না চৌধুরী, অ্যাপোলো হসপিটালস ঢাকা। আজকালকার ফার্স্ট লাইফের সমস্যা অনেক, অনিয়মিত খাওয়া দাওয়া, ফাস্ট ফুডের হ্যাবিট, রেজাল্ট, অ্যাসিডিটি, ডাইজেশন প্রবলেম, আরো কত কি। ফ্লেভার বিহীন অলিম্পিক ডাইজেস্টিভ বিস্কিট আপনার ডাইজেশনকে ইমপ্রুভ করে, সো ইটস এ গুড সলিউশন। অলিম্পিক ডাইজেস্টিভ বিস্কিট, টেস্টি অ্যান্ড হেলদি। আমি নিউট্রিশনিস্ট তামান্না চৌধুরী, অ্যাপোলো হসপিটালস ঢাকা। আজকালকার ফার্স্ট লাইফের সমস্যা অনেক, অনিয়মিত খাওয়া দাওয়া, ফাস্ট ফুডের হ্যাবিট, রেজাল্ট, অ্যাসিডিটি, ডাইজেশন প্রবলেম, আরো কত কি। ফ্লেভার বিহীন অলিম্পিক ডাইজেস্টিভ বিস্কিট আপনার ডাইজেশনকে ইমপ্রুভ করে, সো ইটস এ গুড সলিউশন। অলিম্পিক ডাইজেস্টিভ বিস্কিট, টেস্টি অ্যান্ড হেলদি। সাহেবের খান মঞ্জিল ঢোকাঢুকি ঝাঁকাঝাঁকি ঢোকাঢুকি ঝাঁকাঝাঁকি ঢোকাঢুকি ঝাঁকাঝাঁকি ঢোকাঢুকি ঝাঁকাঝাঁকি চলে বারবার। মুখ বাঁকিয়ে বৌরা বলে এই টিউবওয়েল কার। খান সাহেব খুঁজতে থাকে সমস্যাটার ফল। মনে রাখবা, একটি পরিবার, একটি আরএফএল টিউবওয়েল। আরএফএল টিউবওয়েল জীবনের রঙিন। আমি নিউট্রিশনিস্ট তামান্না চৌধুরী, অ্যাপোলো হসপিটালস ঢাকা। আজকালকার ফার্স্ট লাইফের সমস্যা অনেক, অনিয়মিত খাওয়া দাওয়া, ফাস্ট ফুডের হ্যাবিট, রেজাল্ট, অ্যাসিডিটি, ডাইজেশন প্রবলেম, আরো কত কি। ফ্লেভার বিহীন অলিম্পিক ডাইজেস্টিভ বিস্কিট আপনার ডাইজেশনকে ইমপ্রুভ করে, সো ইটস এ গুড সলিউশন। অলিম্পিক ডাইজেস্টিভ বিস্কিট, টেস্টি অ্যান্ড হেলদি। বন্দর স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিএসআই, আইএসও সার্টিফাইড, বিএসটিআই অনুমোদিত, 100% বিদেশ থেকে তৈরি বিএসআই স্ট্যান্ডার্ড 500W রিফর্ম পাম্প। সঠিক পথে সঠিক নির্মাণ। বিএসআই, বিলিভস ইন কোয়ালিটি। এখন এখানে শর্ট সার্কিট হবে। বিপদ বলে বলে আসে না, তাই নিয়ে আসুন আরএফএল ইলেকট্রিক হোস পাইপ। উন্নত মানের এইচডিপি ও কার্বোরেটেড হাওয়ায় আপনার বৈদ্যুতিক কেবল তাপ, চাপ ও পানির স্পর্শ থেকে থাকে সুরক্ষিত, ফলে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা 0%। এখন শতভাগ নিরাপদ। আমি নিউট্রিশনিস্ট তামান্না চৌধুরী, অ্যাপোলো হসপিটালস ঢাকা। আজকালকার ফার্স্ট লাইফের সমস্যা অনেক, অনিয়মিত খাওয়া দাওয়া, ফাস্ট ফুডের হ্যাবিট, রেজাল্ট, অ্যাসিডিটি, ডাইজেশন প্রবলেম, আরো কত কি। ফ্লেভার বিহীন অলিম্পিক ডাইজেস্টিভ বিস্কিট আপনার ডাইজেশনকে ইমপ্রুভ করে, সো ইটস এ গুড সলিউশন। অলিম্পিক ডাইজেস্টিভ বিস্কিট, টেস্টি অ্যান্ড হেলদি। দর্শক, আপনারা ছিলেন দৃষ্টিকোণের সাথে। বিরতি শেষে আবার আপনাদের সাথে করে দৃষ্টিকোণে ফিরছি। সাথে থাকবার জন্য আবার ধন্যবাদ। আলোচনা চলছিল, আমরা যেটা বলছিলাম, ডক্টর মঞ্জু চৌধুরী আপনি বলছিলেন, জুনায়েদ হালিম তিনিও বলছিলেন যে বাংলাদেশের একটি হোঁচট খেয়েছে 75-এর যে পট পরিবর্তনের সাথে সাথে, যেটি বললো যে মানি ইজ নো প্রবলেম, আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট, যে কথাটি এলো, সেটি আসলে আমাদের রাজনীতির চারিত্রিক একটি পরিবর্তন নিয়ে এসছে। আমাদের যদি বলি যে আমাদের যে 71-এর যে মৌল চেতনা, সেখান থেকে কিন্তু আমাদের পশ্চাদপসারণ হয়েছে। তো আপনার কি মনে হয় যে বাংলাদেশের আসলে লক্ষ্যটাই তো আমরা নির্ধারণ করতে
পারিনি, বা নির্ধারণ করলেও সেই জায়গায় পৌঁছানোর জন্য আমরা কিন্তু চেষ্টা করিনি। এক এক শাসক গোষ্ঠী এক এক ভাবে এসে তারা লক্ষ্য পরিবর্তন করেছে, সংবিধান পরিবর্তন করেছে। ফলে আপনি যেটি বলছিলেন যে আমরা অর্জন করতে পারিনি, সেটি তো এই রাজনৈতিক কারণগুলোই এখানে একটু ব্যাখ্যার অবকাশ থাকে। আপনি কি মনে করেন? আমি একটু ব্যাকে যাব। সেখানে দেখেন বঙ্গবন্ধু যখন 7ই মাসের বক্তৃতা বলছেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই মুক্তির সংগ্রাম কিন্তু অর্থনৈতিক মুক্তি, এই মুক্তি অজ্ঞানতা থেকে মুক্তি, এই মুক্তি দারিদ্র্য থেকে মুক্তি, সেটা কিন্তু মূল কথা ছিল। সেই হিসেবেই আমরা জাতি রাষ্ট্র হিসেবে শুরু করেছিলাম এবং আমাদের একটা অর্থনৈতিক অগ্রযাত্রা শুরু হয়েছিল। এবং বঙ্গবন্ধুর 75-এর দিকে অর্থনৈতিক অবস্থা কিন্তু মোটামুটি ভালো একটা, সেই পরিপ্রেক্ষিতে ভালো একটা অবস্থা দাঁড়াচ্ছিল। সেই জায়গায় অবস্থার আমাদের এই জাতি রাষ্ট্র হিসেবে আমাদের যে অভিযাত্রা, সেই অভিযাত্রাকে বঙ্গবন্ধুর মৃত্যুর ভিতর দিয়ে একেবারে থামিয়ে দেওয়া হলো। অর্থাৎ সেখানেই কিন্তু অর্থনীতিও কিন্তু আপনার অর্থনীতি হোঁচট খেলো। এইখানেই কিন্তু আমাদের এই, অর্থাৎ আমরা অর্থনীতির সাথে কূটনীতিক প্রসঙ্গটা, আমরা যদি কূটনীতিক প্রসঙ্গ নিয়ে আমরা শুরু করেছিলাম যে আপনি 71-এ যে আমেরিকা আমাদের পাশে ছিল না, আমরা কিন্তু তাদেরই বন্ধু হিসেবে খুব আলিঙ্গন করেছি এবং তাদেরকে আমরা আমাদের প্রভুর আসনে আমরা অধিষ্ঠিত করেছি। বিশ্বব্যাংক যেটি বলছেন যে বিশ্বব্যাংক, IMF, এই যে স্বাধীন জাতীয় অর্থনৈতিক বিকাশের জায়গা থেকে আমরা সরে এসে পরনির্ভর, এটি মানে অর্থ মানি ইজ নট প্রবলেম, যে কথা কিন্তু অর্থ জিয়াউর রহমানের আমলে প্রবলেম ছিল। জিয়াউর রহমানের আমলে যে 6 বছরে বাংলাদেশের ইকোনমি টোটালি স্ট্যাগন্যান্ট হয়ে গেছিল। একটা বছর ছিল যেখানে নেগেটিভ FDI হয়েছে, অর্থাৎ ইনভেস্টমেন্ট, যে ইনভেস্টমেন্ট আসছে তার থেকে বেশি ইনভেস্টমেন্ট উঠে গেছে। আপনারা যারা ওই সময় আমরা ছাত্র ছিলাম, আমরা জানি যে কিভাবে মানুষের জীবন কেটে গেছে ওই 6 বছর, এক ধরনের স্থবিরতা। তার কারণ হলো ঘটনার মধ্য দিয়ে জাতি রাষ্ট্র হিসেবে যে আমাদের অভিযাত্রা সেটা বন্ধ হয়ে গেল। আমাদেরকে বাঙালি আর বলা গেল না, আমাদেরকে পাকিস্তানি আর বাঙালির একটা হাইব্রিড বাংলাদেশি হিসেবে পরিচিত করে দেওয়া হলো। আমরা বাংলাদেশি লোক, আমাদের পরিচিতি বাংলাদেশে কোথাও ছিল না। এই অর্থাৎ আমাদের যদি সেই জাতীয় চেতনা থাকতো, আজকে এই পদ্মা ব্রিজ বলেন, আমাদের এই উন্নয়ন, আমি যেটা প্রথমেই বলেছি যে একটা জাতি রাষ্ট্রকে কখনোই দমায় রাখা যায় না, কিন্তু সেই জাতি রাষ্ট্রর যে চেতনা, সেই চেতনাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সেই সময় লাস্ট ধ্বংস করে দেওয়া হলো 15th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। এই সরকার এসে সেটাকে লেজিসলেটিভ অ্যাপ্রুভাল দিয়ে এটাকে এখন আমরা পার্মানেন্টলি বাংলাদেশি। কোন অ্যামেন্ডমেন্টের কথা বলছেন? এই যে বর্তমানে সরকার, এই সরকার যেটা আগের সরকার, আওয়ামী লীগ সরকার, এটাকে আরেকটা কুঠারাঘাত করলো। যেখানে আমরা শুরু করেছিলাম একটা ধর্মনিরপেক্ষ সেকুলার রাষ্ট্র, আজকে সেখানে কিন্তু সেই সেকুলারিজম নাই। আমি যদি প্রশ্নটি আপনাকে করি যে বাংলাদেশে বর্তমান পর্যায়ে বা বর্তমান বাস্তবতা আওয়ামী লীগের চেয়ে বেশি সেকুলার বা অসাম্প্রদায়িক দল হিসেবে, রাজনৈতিক দল হিসেবে আর কারো অবস্থান আপনি সক্রিয় দেখেন কিনা? তো সেক্ষেত্রে আমরা যদি আওয়ামী লীগকেও সেই দায়টি চাপাই, প্রত্যাশারই আমরা কার কাছে করতে পারি? অল্প করে এই কথাটাই এটা করতে পারি আওয়ামী লীগের কাছে। জি, তাহলে আওয়ামী লীগের দায় চাপিয়েও তার কাছে আমরা আওয়ামী লীগের কাছে প্রত্যাশা করতে পারি। আওয়ামী লীগের অল্টারনেটিভ, অভিনব কোনো বিকল্প আর নেই আসলে। ডক্টর মঞ্জুর চৌধুরী, সেটাই আমরা একটু বর্তমান প্রেক্ষাপটে আসতে চাই। বিস্তৃত আপনারা সেই 71 থেকে 75 বা তার পরবর্তী সময়ে আলোচনা করেছেন। আমরা দেখেছি যে বর্তমান সরকার 5ই জানুয়ারি একটি নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা এসেছে, যে নির্বাচনটি অংশগ্রহণমূলক নয় বলে বলা হচ্ছে এবং সেই নির্বাচনে বিএনপি সহ তার জোট অংশগ্রহণ করেনি। তারা যে তত্ত্বাবধায়ক সরকার, নির্দলীয় তত্ত্বাবধায়ক অধীনে নির্বাচন চেয়েছিল। এই সরকার এক ধরনের পারসেপশন গ্রো করা হয়েছিল যে সরকার ক্ষমতায় এলেও বেশি দিন রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। বিশেষত বিশ্ব পরিমণ্ডলের যারা আছেন রাষ্ট্রীয় নেতৃবৃন্দ, তারা এই সরকারকে সমর্থন দেবেন না বা সরকারের সাথে সম্পর্ক থাকবে না। অর্থনীতি একটি নাজুক দশার মধ্যে পড়ে যাবে এবং সরকার বাধ্য একটা সময় নির্বাচন দিয়ে ক্ষমতা ছেড়ে দিয়ে বাঁচবার চেষ্টা করবে। এরকম এক ধরনের কথা আমরা সিভিল সোসাইটি কারো পক্ষ থেকে এবং দলীয় পক্ষ থেকে শুনছি। আজকে আমরা যদি দেখি যে বর্তমান সরকার এসে জাপান নিয়ে প্রধানমন্ত্রী সফর করলেন, চীন সফর করলেন। দর্শক আছেন, দর্শকের ফোনটি নিয়ে আমি আমার প্রশ্নটি শেষ করতে চাই। হ্যালো হ্যালো হ্যালো
সম্ভবত যান্ত্রিক ত্রুটির কারণে দর্শক পাচ্ছেন না। দর্শক চেষ্টা করুন। জি, আমরা দেখছি যে চীন জাপান সফর করে প্রধানমন্ত্রী এলেন এবং ভারতের সাথেও এক ধরনের আমরা দেখেছি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক হয়েছে, নিমন্ত্রণ করা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী হয়তো বাংলাদেশে আসবেন। এইটিকে কিভাবে দেখছেন, যে আশঙ্কাটি করা হয়েছিল সেই আশঙ্কার আসলে আমরা কোনো বাস্তব প্রতিচ্ছবি কি দেখতে পাচ্ছি, বা আপনি কি মনে করেন, ব্যাখ্যা কি? আমার কাছে যেটা মনে হয় যে ওইটা এক ধরনের হাইপ তোলার চেষ্টা হয়েছিল, বা এখনো সেই চেষ্টাটা আছে। আন্তর্জাতিক কিছু মহল, কিছু কূটনীতিক, আন্তর্জাতিক কিছু মহল এবং আমার বাংলাদেশের স্বার্থান্বেষী রাজনীতিক এবং স্বার্থান্বেষী ব্যবসায়ী মহল, তাদের একটা চেষ্টা। অনুমতি পেলে আমরা 10 মিনিট ফোনটি নিতে পারি। জি জি, হ্যালো। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কে বলছিলেন দর্শক, একটু আপনার পরিচয় দিন প্রথমে। জি, আলমগীর কবির বলছি পিরোজপুর থেকে। জি, জনাব আলমগীর কবির পিরোজপুর থেকে, বলুন। জি, আজকের আমার সম্মানিত অতিথিদের মাধ্যমে আমার মতামত যে বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশ এখন যে অবস্থানে আছে তাতে আমরা সত্যিকার গর্বিত, এবং আমি আশা করি যে আগামীতে এমনিভাবে যদি কোন সরকার রাষ্ট্র পরিচালনা করতে সুযোগ পান বা করতে পারেন, তাহলে বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশ থাকবে একটি মডেল কান্ট্রি। যদি রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকে তাহলেই না সম্ভব। জি, ধন্যবাদ। ধন্যবাদ দর্শক। যে প্রসঙ্গটি আমি বলছিলাম যে এখন রাষ্ট্রের রাষ্ট্রের সম্পর্ক বা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের যে গ্রহণযোগ্যতা বা এখনকার যে অবস্থান, যে উজ্জ্বল অবস্থান, আমি বলবো খুবই উজ্জ্বল অবস্থান। বাংলাদেশ এর আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বাধীনতা পরবর্তীকালে, বিশেষ করে 75 পরবর্তীকালে এর চেয়ে বেশি উজ্জ্বল অবস্থানে কখনোই ছিল না। আমি এখনকার বাংলাদেশে কেন আপনার এই কারণে আমি বলি যে এটা একটা ধারাবাহিকতার বিষয়। আজকে শেখ হাসিনার নেতৃত্বের যে বাংলাদেশ সরকার আজকে বা গত টার্মের, এটির আন্তর্জাতিক মহলে যে তার যে গ্রহণযোগ্যতা, আপনি 5ই জানুয়ারির তথাকথিত বিতর্কিত একটি নির্বাচনের রেফারেন্স দিয়ে বললেন যে এই গ্রহণযোগ্য হয়নি আন্তর্জাতিক মহলে ইত্যাদি, বিশাল শোরগোল। কিন্তু শোরগোল উঁচু গলা কিন্তু স্তিমিত হয়ে আসছে কিছুকাল পরে আমার বিশ্বাস সেটা একেবারেই মিয়ে যাবে, থাকবে না, এই বিষয়টা একদম মুছে যাবে। কারণটা কি? সম্পর্কটা কিন্তু নেতৃত্বের, আন্তর্জাতিক পরিমণ্ডলও কিন্তু দেখছে যে বাংলাদেশ কোন নেতৃত্বের মাধ্যমে ধারাবাহিকতা বজায় রাখতে পারছে এবং সম্পর্ক ক্রমে উন্নততর হচ্ছে। কোন নেতৃত্বকে বেশি আস্থায় নেওয়া যায়, আন্তর্জাতিক মহল কোন নেতৃত্বকে আস্থায় নিতে পারছে। আপনি শেখ হাসিনার সরকার যে কারণে আস্থাটা অর্জন করেছে আন্তর্জাতিক মহলের, সে কারণটা হলো আপনি 97-এ সিএইচপি পিস প্যাক্ট সাইন করেছে, পার্বত্য শান্তি চুক্তি সাইন করেছে। একজন দর্শক আছেন। হ্যালো। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি আন্তর্জাতিক করেছি শ্যামবাগ নোয়াখালী থেকে বলছি। জি, বলুন। আমি মাননীয় অতিথির কাছে আমার প্রশ্ন হচ্ছে বা মতামত যে 1971 সালে পাকিস্তানে আইএস এবং আমেরিকার সিআই আমাদের বিরোধিতা করেছিলেন। আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের পরিমণ্ডলে অনেক কিছু ঘটনা ঘটে গেছে 71-এর পর থেকে, তো সত্য যে ঘটনাটা ঘটেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং এই যে বাংলাদেশ আওয়ামী লীগের কথা বলতে চাচ্ছিলাম আমি, যে সাইদিরকে নিয়ে যে ঘটনা ঘটেছে 2005 সালের নির্বাচনের আগে, 5 জানুয়ারির নির্বাচনের আগে, যে অন্তত যে মানুষগুলি পুড়ে মেরেছে এবং ঢাকাকে বিচ্ছিন্ন করে দিয়েছে বাংলাদেশ থেকে, অথচ সেই মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগ সরকার মনে হচ্ছে যে আমাদের সাথে প্রতারণা করেছেন। বুঝতে পেরেছি দর্শক, আজকের আমাদের প্রাসঙ্গিক বিষয়ে আমরা বক্তব্য শুনতে চাই। সাইদের ফাঁসির রায়টা ধন্যবাদ দর্শক। ধন্যবাদ। আসলে দর্শকের প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি যে সাইদির ফাঁসি রায়কে কেন্দ্র করে যে অনুভূতি সেটি প্রকাশ করছিলেন, কিন্তু আমরা আজকে প্রসঙ্গের মধ্যে থাকতে চাই। অন্য এক সময়ে দর্শক আমরা এই বিষয়ে কথা বলবো এবং এর আগে বলেছি আপনি নিশ্চয়ই থাকবেন আমাদের সাথে, দেখবেন। জি, বলছিলেন। যে আমি যে প্রসঙ্গটা বলছিলাম যে আমাদের পার্বত্য শান্তি চুক্তি যেটি স্বাক্ষর হলো এবং যেই চুক্তি মানে প্রায় সব মানে শর্তই ধারাক্রমে ক্রমান্বয়ে বাস্তবায়িত হচ্ছে, এখনো আছে এবং এটা হবে। এবং আমাদের প্রধানমন্ত্রী কিন্তু কিছুদিন আগে খুব জোর গলায় খুব দৃঢ়ভাবে বলেছেন যে
প্রধান যে সমস্যা ভূমি বিরোধের নিষ্পত্তি, ভূমি সমস্যা, ভূমির মালিকানা সমস্যা, সেটা শান্তি চুক্তির যে শর্ত, সেই শর্তের আলোকে বাস্তবায়িত হবেই হবে, সেটা করব যে কোনো মূল্যে। এই যে প্রধানমন্ত্রী অতি সম্প্রতি এই বক্তব্যটা দিলেন, সেটাও কিন্তু এই বিষয়ে আন্তর্জাতিক মহলে যথেষ্ট অ্যাপ্লাউজড, মানে যেটাকে বলা হয় যে প্রশংসিত হয়েছে। আমি বলবো যে এই ধারাবাহিকতার কারণে আপনি দেখেন ওইরকম একটি শান্তি চুক্তি করার কারণে শেখ হাসিনা ইউনেস্কো শান্তি পুরস্কার পেলেন। এরপরে নোবেলও পেতে হয়তো মানে প্রত্যাশাও করেছিলেন যে অনেকেই করেছেন, আমাদের বাংলাদেশের মানুষ আমরা অনেকেই করেছি। হ্যাঁ, নোবেল পাওয়া না পাওয়ার চেয়ে বড় বিষয় হলো যে ওইখানে একটি শান্তি স্থাপিত হয়েছে। বাংলাদেশের একটি অঞ্চলে যেই বিরোধ ছিল সেটা মিটে গেছে। যাক, সেইটা কিন্তু আন্তর্জাতিক মহলে বিশাল একটি ব্যাপার। আরেকটি বিষয়, আমাদের পিস কিপার্স, আমাদের যে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের সশস্ত্র বাহিনী এবং অন্যান্য পুলিশ এবং অন্যান্য জায়গার যে প্রফেশনালসরা যাচ্ছেন, তারা কাজের মাধ্যমে, তাদের নিবেদিত কাজের মাধ্যমে, সুশৃঙ্খল কাজের মাধ্যমে এবং ওই সমস্ত দুর্যোগ কবলিত, সন্ত্রাস কবলিত রাষ্ট্রগুলিতে গিয়ে যে তারা জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী হিসেবে কাজ করছেন এবং তারা ওইখানে যে সমস্ত মানবিক এবং সামাজিক এবং শিক্ষার প্রসারের যে ভূমিকা নিচ্ছেন, সেইগুলো কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তিকে অনেক আপনি কয়েকটা বিষয়ে বলেছেন যে কোনগুলো বাংলাদেশের ভাবমূর্তিকে আন্তর্জাতিক পর্যায়ে ভাবমূর্তিকে উন্নত করেছে। আমরা আসবো, একটু আসতে চাই ডক্টর মঞ্জুর চৌধুরীর কাছ থেকে, যে আমরা একটা সময় দেখেছি বাংলাদেশের যে আত্মপরিচয়ের সংকটে আপনি যেটি বলছিলেন যে আমরা বাঙালি নাকি পরবর্তী বাংলাদেশী হয়ে গেলাম, এবং তারপরে আমরা যদি রাজনৈতিক ঘটনাপ্রবাহ দেখি যে বাংলাদেশকে এক ধরনের নতুন এক ধরনের রাজনৈতিক ফেনোমেনা সৃষ্টি করা হয়েছিল, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ। আমরা একই সাথে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমরা বোমা বিস্ফোরণের ঘটনা দেখেছি। আমরা 21শে আগস্ট গ্রেনেড হামলার কথা দেখেছি, নির্মম গ্রেনেড হামলা। আমরা উদীচীর হামলা দেখেছি, প্রগতিশীল শক্তির উপরে বোমা হামলা দেখেছি, এবং বিভিন্ন পহেলা বৈশাখের অনুষ্ঠানে, এবং বিভিন্ন ধর্মীয় সংগঠন নামে অসংখ্য সংগঠনের দেখেছি। আফগান ফেরত মুজাহিদদের এখানে সক্রিয় হতে দেখেছি আমরা। তো এটি একটি আশঙ্কার মধ্যে বাংলাদেশকে নিয়ে গিয়েছিল যে বাংলাদেশকে প্রকৃত অর্থে জঙ্গিবাদী একটি রাষ্ট্র হিসেবে বা ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিগণিত হচ্ছে, যেটা আমরা আলজেরিয়া, পাকিস্তানের অবস্থা আমরা দেখতে পারি, যে জঙ্গি অধ্যুষিত আফগানিস্তানের অবস্থা দেখতে পারি। তো সেদিক থেকে আমরা অনেক ক্ষেত্রে অসুখী থাকতে পারি, আমাদের প্রত্যাশা হয়তো পূরণ না হতে পারে অর্থনৈতিক দিক থেকে। সেদিক থেকে আপনি কি মনে করেন বাংলাদেশের সেই যে শঙ্কাটি, বিশ্ব পরিমণ্ডলে যে জঙ্গিবাদের যে আশঙ্কাটি, সেটি থেকে আমরা এখন কতটা মুক্ত হতে পেরেছি? কথা বলি যে এই সরকার আসার পরে, আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসলো, তখন তাদেরকে বলা হলো যে বাংলাদেশকে একটা মডারেট মুসলিম কান্ট্রি, এবং আমরা সেটা কিন্তু মেনে নিলাম। আমরা সবাই ভাবতে শুরু করলাম যে বাংলাদেশ একটা মডারেট মুসলিম কান্ট্রি। কেউ কি ইংল্যান্ডকে বলে? আমাদের একটু দর্শকের ছোট করে একটি ফোন নিতে চাই। হ্যাঁ, হ্যালো দর্শক, কে বলছিলেন? পরিচয় দিয়ে ছোট করে বলুন, আমরা অনুষ্ঠান শেষের দিকে। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি নজরুল ইসলাম খলিফা, নড়িয়া শরীফপুর থেকে বলছি। হ্যাঁ, দর্শক প্রশ্ন ছোট্ট করে বলুন বা মতামত থাকবে। 18 জনে হরতাল করতেছে, কিন্তু যে দিনে একদিন হরতাল দেয়, কিন্তু আগের দিনও তারা ভাঙচুর করে এবং হরতালের দিনও ভাঙচুর করে, আর পুলিশের উপরে আঘাত করে এবং বাসের আঘাত করে। তারা দুষ্কর লোকই, পুলিশে তো। যে দর্শক বুঝতে পেরেছি, আপনাকে ধন্যবাদ। হরতাল প্রসঙ্গ কথা হয়েছে, ধন্যবাদ, আপনার সাথে থাকুন। বলছিলাম, যেটা বলতেছিলাম যে আমাদেরকে বলা হয় যেহেতু জঙ্গিবাদ এসব বলা হয় যে মডারেট মুসলিম কান্ট্রি। কেউ কি ইংল্যান্ডকে বলে মডারেট খ্রিস্টান কান্ট্রি, আমেরিকাকে বলে মডারেট। কেন বলা হচ্ছে বা কারা বলছে আমাদের সেটি? আমাদেরকে এই যে বিদেশিরা একটা লেভেল দিয়ে দিচ্ছে, আমরা সেই লেভেল আমাদেরকে লেভেল দিয়ে দিচ্ছে মডারেট মুসলিম কান্ট্রি। আমরা মডারেট মুসলিম কান্ট্রি হতে যাবো, আমরা একটা সেকুলার কান্ট্রি, এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এবং এইখানে আরেকটা জিনিস আপনি বলছেন যে উদীচী শিল্পী গোষ্ঠীর যে হত্যাকাণ্ড হলো যশোরে, তারপরে ময়মনসিংহে আপনাদের সিনেমা হলে, কত বছর আগের কাহিনী, আদালতে কত বছর, এক যুগ পার হয়ে গেছে, আজকে পর্যন্ত কোনো রায় হয়নি, লোয়ার কোর্টে পার হতে পারেনি। 21শে আগস্টের হত্যাকাণ্ড একটা গণহত্যার মতো, 23 জন নিহত হয়েছেন, কয়েকশো আহত হয়েছেন। তাদের দিকে যখন আমরা টিভিতে দেখি আমি অবাক হয়ে যাই যে এইরকম একটা হত্যাকাণ্ড ঘটলো, তার বিচার হলো না। আপনি এখন পর্যন্ত
সেই বিচারের যত দ্রুততার সাথে হওয়ার কথা সেটি হয়নি। আমরা দেখেছি আমি মনে করি নাটক সাজানো হয়েছে, চরিত্র ক্ষমতা এসে নাটক তারা করছে, কিন্তু এই গভর্নমেন্ট সাড়ে নাটক করতে সময় লেগেছে, সেটিও একটা ব্যাপার যে তারা করছে। কিন্তু আমরা কেন দ্রুততার সহিত অধ্যাপক জুনায়েদ হালিম অল্প কথা শেষ করতে হবে। আমি যে বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান একেবারে সর্বশেষ যে অবস্থান, ছোট করে বলুন, যেটা আমি বলছি যে আন্তর্জাতিক মহল, বিশ্ব রাজনৈতিক মহল কিন্তু ওই যে নেতৃত্বের প্রতি, শেখ হাসিনার নেতৃত্বের প্রতি এক ধরনের আস্থা তারা ধন্যবাদ। সেই আস্থাটাই আজকে কিন্তু আমাদেরকে দেখেন এই 5 নির্বাচনের পরও এই আজকে এই ছিল আমাদের দৃষ্টিকোণ। বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় হচ্ছে এবং আমরা জানি যে গৌরবান্বিত হোক, বাংলাদেশের পথচলা অব্যাহত থাকুক, এই সম্মানের জায়গাটুকু বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশ একটি অনন্য উচ্চতায় উঠুক, আমরা সেটি প্রত্যাশা করি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল একই সময় আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। শুভরাত্রি।